দাগের সাম্যের অধিকার এর 16 নম্বর ধারাটি বিবৃতি করো। 16 নম্বর ধারায় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার বলতে গেলে বলতে হয় যে 1 নম্বর ধারায় যে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির সমান অধিকার পাবে, মানে রাষ্ট্রের অধীনস্থ যে নিয়োগ সংক্রান্ত যে আইন আছে সেই আইনের সাম্য নীতিটা প্রয়োগ করা হবে এখানে। 16(2)-এ বলা আছে যে সরকারি চাকুরির ক্ষেত্রে জাতি, বর্ণ, ধর্ম, পুরুষ, বাসস্থান, জন্মস্থান নীতি অনুসারে কোনো ব্যক্তি বা কোনো নাগরিকের প্রতি কোনো রকম কোনো বৈষম্যমূলক আচরণ করা চলবে না। এছাড়াও নিয়োগের ক্ষেত্রে বা পদোন্নতির ক্ষেত্রে বা ছুটি বা পেনশনের ক্ষেত্রে কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো নাগরিকের ক্ষেত্রে যাতে নিয়ম কার্যকর হয় তার ব্যবস্থা করতে হবে। এইখানে প্রসঙ্গে বলতে গিয়ে দুর্গাদাস বসু মন্তব্য করেছেন যে কেবলমাত্র সম্প্রদায়গত বৈষম্যের বিরোধিতা করবে না, বরং স্ত্রীলোকের ক্ষেত্রে এবং বৈষম্যের প্রদর্শনের বিরুদ্ধে রক্ষাকবচ হিসাবে কাজ করবে এই 16 সাম্যের নীতিটি। এটি এই যে 16 দাগের যে সাম্যের নীতিটা আছে এটা মূলত চাকুরির ক্ষেত্রে সাম্যের নীতির কথা বলা হয়েছে এই ধারাতে। তারপর আছে 21 দাগে মৌলিক অধিকারের 17 নম্বর ধারাটি কি অথবা ভারতের অস্পৃশ্যতা দূরীকরণ আইন সম্পর্কে সংক্ষেপে লেখো। দীর্ঘদিন বিগত দিনগুলো ধরে যে যাবৎ কাল চলে আসছে এই সমাজে অস্পৃশ্যতা একটা বিষয় যেটা একটা ক্ষতর মতো একটা ব্যবস্থায় পরিণত হয়েছিল। অস্পৃশ্যতা দীর্ঘদিন ধরে একটা মানব সমাজের জীবনে বিরাজ করছিল, যেটা যে সমাজে একটা ব্যাধি হিসাবে দেখা হয়েছিল, যেটাকে পরবর্তীকালে মুছে দেওয়ার জন্য বি.আর. আম্বেদকর নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায়, সংবিধানের যিনি জনক নিজের প্রচেষ্টায় সেটা হচ্ছে 17 নম্বর ধারাটাকে এখানে তুলে আনা হয়। 17 নম্বর ধারা হচ্ছে যে মূল বিষয়টা সেটা হচ্ছে অস্পৃশ্যতা বিলোপ এবং অস্পৃশ্যতা আচরণ নিষিদ্ধ করা হয়েছে। এই যে ধারাটা, এই ধারাটা হচ্ছে সংসদে 1955 খ্রিস্টাব্দে একটা অস্পৃশ্যতা বিরোধী আইন পাস করে এবং আইনটার কিছু সংশোধন করা হয়, যেটার নাম পরিবর্তন করে বর্তমান রাখা হয় প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট। এই অনুযায়ী ভারতীয় যারা আছে তারা যদি অস্পৃশ্যতা বলে অপমান করা হয়, তাকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, সেক্ষেত্রে শাস্তি ভোগ করতে পারে। এই আইনে আর বলা হয়েছে যে তোমার অস্পৃশ্যতা বলে যদি কোনো ব্যক্তিকে হাসপাতাল, তারপর তোমার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, প্রবেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। এরকম যদি করা হয় তাহলে তাকে অপরাধ বলে গণ্য করা হবে এবং শাস্তি দেওয়া হবে। এমনকি সর্বসাধারণের ব্যবহার্য যে কল, পুকুরের ঘাট, শ্মশান, গোস্থান যেগুলো আছে সেগুলো থেকে কোনো ব্যক্তিকে অস্পৃশ্য বলে বঞ্চিত করা যাবে না। 22 নম্বর ধারাতে আছে যে 22 নম্বর কোশ্চেনে আছে ভারত সংবিধানে উপাধি গ্রহণ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর ধারায়, সেটি সংক্ষেপে লেখো। বা মৌলিক অধিকারে 8 নম্বর ধারাটা কি? মৌলিক অধিকারে 8 নম্বর ধারাটা মূলত হচ্ছে উপাধি ধারণ ও গ্রহণ করার বিষয়টি এখানে রয়েছে। মৌলিক অধিকারে 8 নম্বর ধারা বলা হয়েছে শিক্ষা এবং সামরিক ক্ষেত্র ছাড়া রাষ্ট্র অন্য কোনো বিষয়ে কোনো উপাধি দেবে না। 18(2) নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় কোনো নাগরিক বিদেশি খেতাব গ্রহণ করতে পারবে না। আবার ভারতের সরকারের কাজে নিযুক্ত কোনো বিদেশি ব্যক্তি ভারতের রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্রের কাছ থেকে কোনো বেতন, উপহার বা তোমার পদ গ্রহণ করতে পারবে না। 23 নম্বর কোশ্চেনে তোমার ভারতীয় সংবিধানের
19 থেকে 22 নম্বর ধারায় যে স্বাধীনতা অধিকার লিপিবদ্ধ করা হয়েছে সেগুলি বিবৃত করো। ভারত সংবিধানে যে স্বাধীনতার অধিকার যেগুলো আছে সেগুলো আছে কত নম্বর ধারাতে? 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে আছে। এই 19 নম্বর ধারার মধ্যে যেগুলো আছে সেগুলো প্রথমে 19 নম্বর ধারায় যে আছে যেগুলো সেগুলো হচ্ছে বাক ও মতামত প্রকাশ, সমবেত হওয়া, যাতায়াত, বসবাস, জীবিকা গ্রহণের অধিকার। এটা একটু পরে আছে, সেটা ডিটেলসে বলা হবে 19 নম্বর ধারাটা। তবে এই 19 থেকে 22 নম্বর ধারায় যেসব বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে তোমার 19টা বললাম, বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। বিয়ের দাগের অপশনটা এখানে ভুল লেখা হয়ে গেছে, এটা হবে না। সি এর দাগের শাস্তি সংক্রান্ত অধিকার 20 নম্বর ধারা। ব্যক্তি ও জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার 21 নম্বর ধারা। অবৈধ ও গ্রেপ্তার আটকের বিরুদ্ধে অধিকার, এটা হচ্ছে 22 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। 24 দাগের কোশ্চেনে ভারতীয় স্বাধীনতার অধিকার সংক্রান্ত 19 নম্বর ধারাটি বিবৃতি করো। এই 19 নম্বর ধারায় 19-এর একে নাগরিকদের জন্য 6 প্রকার স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। সেগুলো কি কি? 6টা দেওয়া হয়, 6 প্রকার। বা এটা কোশ্চেন হতে পারে যে স্বাধীনতার অধিকার যে 19 নম্বর ধারা এখানে কয়টি ধারা বর্তমানে রয়েছে। তবে এইখানে একটা কথা বলে রাখি, ভারত সংবিধান যখন তৈরি করা হয় তখন এই 19 নম্বর ধারায় 7টা অধিকার ছিল, বর্তমানে কিন্তু 6টা আছে। এই সম্পত্তির অধিকারটা, এখানেও সম্পত্তির অধিকার দেওয়া ছিল 19 নম্বর ধারাতে, সেটা এখান থেকে বাতিল দেওয়া হয়েছে তোমার 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে কি কি 6 প্রকার কি কি স্বাধীনতা আছে? এখানে প্রথমে আছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। বি আছে শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। সি আছে সংঘ সমিতি বা সমবায় সমিতি গঠন করার অধিকার। ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার। আর ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার। এবং আছে যে কোনো বৃত্তি, পেশা, ব্যবসা বাণিজ্য করার অধিকার। এই 6টা অধিকার বর্তমানে রয়েছে। 25 দাগের কোশ্চেনে তোমার ভারতীয় সংবিধান অন্তর্ভুক্ত বাক ও মতামত স্বাধীনতার উপর আরোপিত যে কোনো 2টি নিষেধাজ্ঞা। তা বাক ও মতামত প্রকাশ স্বাধীনতা নিষেধাজ্ঞা বলতে যে যত্রতত্র যে কোনো কথা তো বলে দিলে হয় না, সেই জন্য এই বাক ও মতামত প্রকাশের উপর কিছু বাধা নিষেধ আরোপ করা হয়েছে। সেগুলা কি কি? সেটা কোন কোন ক্ষেত্রে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার উপর বাধা নিষেধ আরোপ করা হয়েছে। সেটা 1 নম্বর ভারতের সার্বভৌম সংহতি রক্ষার ক্ষেত্রে, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে, বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার ক্ষেত্রে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, শালীনতা রক্ষা করতে। 6 দাগে আছে তোমার আদালতে অবমাননা প্রতিরোধ, 7 মানহানি প্রতিরোধ, 8 আছে অপরাধমূলক কাজের প্ররোচনা প্রতিরোধ। এগুলো তোমার 19 নম্বর ধারা যে বাক স্বাধীনতা আছে তার বিধিনিষেধ। 26 দাগের কোশ্চেনে আছে যে কোন কোন ক্ষেত্রে মৌলিক অধিকার বলবৎযোগ্যতা স্থগিত রাখা যায়, অথবা জরুরি অবস্থায় মৌলিক অধিকার উপর বাধা নিষেধ আরোপ করা যায় কিভাবে, সংক্ষেপে ব্যাখ্যা দাও। সার্বিক অবস্থায় মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ব্যক্তির বা নাগরিকরা তার আদালতের শরণাপন্ন হতে পারে, কিন্তু জরুরি অবস্থা যখন জারি হয় তখন মৌলিক অধিকার যে বলবৎ করার জন্য আদালতে দ্বারস্থ হওয়া যায় না। যখন ভারতের জরুরি অবস্থা জারি করা হয় তখন ভারতের রাষ্ট্রপতি সংবিধান 359 নম্বর ধারা অনুযায়ী কি করে মৌলিক অধিকার যে বলবৎ করার জন্য আদালতের কাছে আবেদন করা বা অধিকার বাতিল করে দিতে পারেন। আদালতের কাছে আবেদন করা বিষয়টা যে মৌলিক অধিকার আমি পাচ্ছি না, তার জন্য আদালতে আবেদন করি, কিন্তু সেই আবেদন বিষয়টাকে বাতিল করে দিতে পারে ওই সময় রাষ্ট্রপতি। তবে সংবিধানের 44তম সংবিধান সংশোধনে বলা হয়েছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করলেও সংবিধানের 21 নম্বর ধারায় যে ব্যক্তি এবং জীবনের স্বাধীনতা আছে তা কোনোভাবে স্থগিত করতে পারেন না। তার যেটা বোঝা গেছে যে জরুরি, আমরা জানি কি মৌলিক অধিকার কোনো সময় স্থগিত করা যায় না, কিন্তু জরুরি অবস্থায় তা স্থগিত করা যায়। তবে পরবর্তীকালে
রাষ্ট্রপতি যখন জরুরি অবস্থা জারি করেন, সেটা হচ্ছে 21 নম্বর ধারা ব্যতীত অন্য কোনো ধারাগুলোকে স্থগিত করতে পারেন। এগুলো বিষয়ে আদালতে কোনো রকম কোনোভাবে আপিল করা যায় না। 27 নম্বর কোশ্চেনে আছে, শুধুমাত্র নাগরিকদের জন্য উল্লিখিত দুটি মৌলিক অধিকার লেখো। মানে ভারতে তো বিদেশিরাও আছে আর আমার নাগরিকরাও আছে, তবে এই যে কয়েকটা ধারা বলা হবে যেগুলো শুধুমাত্র নাগরিকরাই ভোগ করতে পারে, বিদেশিরা ভোগ করতে পারে না। প্রথমে কি আছে, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, জন্মস্থান ভেদে নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না, এটা 15 নম্বর ধারাতে আছে। সরকারি চাকরি বা পদের ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা যে অধিকারটা, তা 16 নম্বর ধারায় আছে। এবং হচ্ছে যে 6 প্রকার স্বাধীনতার অধিকার আছে 19 নম্বর ধারায়। বাক স্বাধীনতা, মতামত প্রকাশ। 2 আছে শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। 3 আছে সংঘ সমিতি গঠন করার অধিকার। 4 আছে ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার। ভারতের যে কোনো অঞ্চলে বসবাস করার অধিকার। যে কোনো বৃত্তি পেশা গ্রহণ করার অধিকার। এই যে 19 নম্বর ধারায় যেগুলো আছে সেগুলো 19 নম্বর ধারা, 16 নম্বর ধারা এবং 15 নম্বর ধারা, এই 3টি ধারা তোমার শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোগ করতে পারে। তারপরে 28 কোশ্চেনটা আছে, নাগরিক ও বিদেশিদের জন্য উল্লিখিত দুটি মৌলিক অধিকার উল্লেখ করো। মানে বিদেশি এবং নাগরিক উভয়ই কোন কোন মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারে। একে বলা আছে আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার, 14 নম্বর ধারা। এ দুটা অধিকার নাগরিক এবং বিদেশি উভয়ই ভোগ করতে পারে। 2 দাগে বলা আছে যে আইন লঙ্ঘনের করার অপরাধে শাস্তি না পাওয়ার যে অধিকার, 20 নম্বর ধারায় বলা আছে। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার অধিকার, 21 নম্বর ধারা। 4 বলা আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার, 21 নম্বর ধারা। 5 আছে বিশেষ কিছু ক্ষেত্রে বিনা অপরাধে আটক না করা অধিকার, 22 নম্বর ধারা। এই যে কয়েকটা ধারা বললাম, তোমার 14, 20, 21-এর 2টা, 22, এগুলা নাগরিক এবং বিদেশি উভয়ই মৌলিক অধিকারগুলোকে ব্যবহার করতে পারে। কোন কোন মৌলিক অধিকারকে মৌলিক অধিকার বলা যায় না? ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে সেগুলো সবগুলোই মৌলিক অধিকার, কিন্তু উদাহরণ হিসেবে বলা যায় যে অস্পৃশ্যতার অধিকার, যেমন 21 নম্বর ধারা। তারপর রাষ্ট্র কর্তৃক যে প্রদত্ত যে উপাধি দেয় সেগুলো ছাড়া অন্য রাষ্ট্র প্রদত্ত যে উপাধি গ্রহণ না করা, সেটা হচ্ছে তোমার 18 নম্বর ধারায়। সেই উপাধি সেগুলো হচ্ছে মৌলিক অধিকার বলা যায় না। 18 এবং 17 নম্বর ধারা যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোকে মৌলিক অধিকার বলা যায় না। তারপর কোয়েশ্চেন আছে, কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা হারায়? কত সালে সম্পত্তি অধিকার মৌলিক অধিকারের মর্যাদা হারিয়েছে? এটা বলছিলাম একটু আগে যে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তি অধিকার মৌলিক অধিকারের মর্যাদা হারায়। এটা হচ্ছে 1978 সালের তৎকালীন যে ক্ষমতাসীন জনতা দল ক্ষমতায় ছিলেন, সেটা 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে তার মর্যাদাটা হারিয়েছে। সম্পত্তি অধিকার তার মর্যাদা, মৌলিক অধিকারের সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মর্যাদা হারিয়েছে। মৌলিক অধিকারগুলি কি সংশোধন করা যায়? ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে যে নাগরিকদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে সেগুলোকে মৌলিক অধিকার বলা হয়েছে। এই মৌলিক অধিকারগুলি সংশোধনযোগ্য। তো মৌলিক অধিকার সংশোধন করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানের 368 নম্বর ধারায় পার্লামেন্টের উভয় কক্ষের উপস্থিত এবং ভোট প্রদানকারী 2/3 উপস্থিতিতে মৌলিক অধিকার সংশোধন করা যায়। এটা আমাদের সংবিধান সংশোধনের যে 3টা পদ্ধতি আছে, জটিল, মাঝারি এবং সহজ, এই মাঝারি ধরনের যে সংশোধন ক্ষমতাটা বা পদ্ধতিটা, সেটাই এখানে প্রয়োগ করা হয়েছে। তবে 368 নম্বর ধারায় যে এই যে লাইনটা অনুসারে পার্লামেন্ট উভয় কক্ষে উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যের 2/3 উপস্থিতিতে মৌলিক অধিকার ধারাগুলি সংশোধন করা যায়। এই লাইনটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে।
31 দাগের কোয়েশ্চেন, সরকারি চাকুরিতে সমসুযোগের একটি ব্যতিক্রম। সবাই তো বলছিলাম যে সবাই তো আহ, সমান সুযোগ, স্ত্রী পুরুষ জাতি বর্ণ ধর্ম বাসস্থান জন্মস্থান নীতি অনুসারে সবাই কিন্তু সমান সমান সুযোগ সুবিধা পাবে চাকুরি গ্রহণের ক্ষেত্রে। কিন্তু এইখানে একটা বিষয় যে সবাই তো সমান চাকুরি গ্রহণ করবে, কিন্তু তার ব্যতিক্রমটা কি? রাষ্ট্র তপশিলি জাতি মানে এসটি এবং এসসিদের জন্য চাকুরিতে আসন সংগ্রহণ করতে পারে। তবে বর্তমানে শতকরা যে 15% সর্বভারতীয় চাকরি ক্ষেত্রে তপশালী জাতির জন্য। এইখানে একটা ভুল টাইপ করা হয়ে গেছে এই জায়গাটায়, এটা 7.5% হবে তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। তাছাড়া 1992 খ্রিস্টাব্দে বলা হয়েছে যারা সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া ওবিসি তাদের জন্য 27% আসন সংরক্ষণের ব্যবস্থা চালু করা হয়েছে। দেখো 32 নম্বর কোয়েশ্চেন, আইনের নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝো? আইনের নির্দিষ্ট পদ্ধতি বলতে বোঝায় যে পার্লামেন্ট, সংসদ বা আইনসভা নাগরিক অধিকারের জন্য, নাগরিক স্বাধীনতার জন্য যেসব আইনগুলো প্রণীত করেছে সেই আইনগুলো ন্যায়নীতিবোধ বিরোধী কিনা তার গুণাগুণ বিচার করতে পারে না। আইনের নির্দিষ্ট পদ্ধতি বলতে এই আইনকে বোঝায়, এই আইন অনুযায়ী ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার জন্য যে আইনটি বিধিসম্মত আইনসভা কর্তৃক প্রণীত হয়েছে কিনা তা বিচার করার ক্ষমতা আদালতের থাকবে। বলা হয়েছে ভারতের সংবিধানে বিচার বিভাগের পরিবর্তে পার্লামেন্টের সার্বভৌমতা স্বীকার করা হয়েছে। তাই কোনো ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে কিনা তা দেখার ক্ষমতা আদালতের উপর ন্যস্ত করা হয়েছে। এইটা এতটা পর্যন্তই থাক আজ আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস। তবে এই সংক্রান্ত যে ইংলিশ পিডিএফ সেগুলো তোমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো।